হ্যালো স্টুডেন্ট। তো আমরা পড়ছিলাম ক্লাস 11-এর হাইড্রোকার্বন, যেখানে আমরা অ্যালকেনের বিভিন্ন প্রপার্টি সম্পর্কে আলোচনা করছিলাম। ঠিক আছে, তো অ্যালকেনের প্রপার্টির আমরা অলরেডি আগে দুটো পড়েছি। হ্যালোজিনেশন, যেখানে আমরা দেখছিলাম যে হ্যালোজিনেশনের যে মেকানিজম বা যে ক্রিয়া কৌশল দেখিয়েছিলাম, সেখানে আমাদের ফ্রি রেডিক্যাল মেকানিজমের মধ্যে সেটা ঘটে। ঠিক আছে, আর অ্যালকেনরা যেহেতু প্যারাফিন, মানে এদের রিয়াক্টিভিটি প্রচুর কম, লেস রিয়াক্টিভ হওয়ার জন্য এরা কিন্তু নর্মাল টেম্পারেচারে এরা রিয়াকশান করে না। ঠিক আছে, এবার দেখবো আমরা নাইট্রেশন, সালফোনেশন, ক্র্যাকিং। ঠিক আছে, এবং আইসোমেরিজেশন, ডিহাইড্রোজিনেশন, অ্যারোম্যাটাইজেশন, এই সমস্ত প্রপার্টিগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তার মধ্যে প্রথমে যেটা আমরা আলোচনা করবো আজকে, সেটা হচ্ছে নাইট্রেশন। সবাই হেডিং দেবে প্রথম, নাইট্রেশন। দেখো, আমরা আগেই বলেছি অ্যালকেনরা সাধারণত নিষ্ক্রিয় প্রকৃতির হয় এবং তার কারণগুলো দেখিয়েছিলাম। কিন্তু অ্যালকেনরা বিভিন্ন শর্তে প্রতিস্থাপন বিক্রিয়া দেখায়। ঠিক আছে, সাবস্টিটিউশন রিয়াকশন শো করে। তার মধ্যে আমরা অলরেডি হ্যালোজিনেশন যেটা তোমাদেরকে দেখিয়ে দিছি, আর বায়ুর উপস্থিতিতে কিছু অক্সিডেশন রিয়াকশনও শো করে। এবার যে নাইট্রেশন রিয়াকশনটা আমরা পড়বো, সেখানেও কিন্তু এরা সাবস্টিটিউশন রিয়াকশনই শো করবে। এবং এটা কি বললাম, যেহেতু এরা প্যারাফিন টাইপের হয়, সেই জন্য এরা নর্মাল টেম্পারেচারে রিয়াকশন শো করে না। সাপোজ ধরো আমরা কোনো একটা যদি অ্যালকেন নিই, যেহেতু নাইট্রেশন করছি, তাহলে আমরা এখানে কি ইউজ করব না, HNO3, নাইট্রিক অ্যাসিড বাষ্প। ঠিক আছে, কি বললাম, নাইট্রিক অ্যাসিড বাষ্প আমরা ইউজ করব। তাহলে অ্যালকিনের একটা যে হাইড্রোজেন, সেটা ওই নাইট্রিক অ্যাসিডের NO2 গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে নাইট্রো অ্যালকিন উৎপন্ন করে। অ্যালকেন নিলাম, আমরা এখানে লিখে দিলাম নাইট্রিক অ্যাসিড বাষ্প, HNO3 ভেপার বা HNO3 বাষ্প, নাইট্রিক অ্যাসিড বাষ্প যেটা দেখবে। ঠিক আছে, মানে কনসেন্ট্রেট HNO3। এটাকে তোমরা এরকমভাবে লিখতে পারো, HNO3 গাঢ়। ঠিক আছে, যেটাকে আমরা কনসেন্ট্রেট সি দিয়েও লিখতে পারি, HNO3 সি, সি ফর কনসেন্ট্রেট। ঠিক আছে, তাহলে আমরা কি হবে না, এখান থেকে যে অ্যালকেন আমরা নিয়েছি, সেই অ্যালকেনের একটা হাইড্রোজেন দ্বারা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে NO2 গ্রুপ দ্বারা, নাইট্রিক অ্যাসিডের। কিন্তু দেখো, এটা যদি আমাদের রুম টেম্পারেচারে, ঠিক আছে, ঘরের উষ্ণতায়, মানে নর্মাল টেম্পারেচার যদি ঘটায়, তাহলে কিন্তু কোনো রিয়াকশন এখানে আমাদের হবে না। কিন্তু এই রিয়াকশনটাকেই যদি আমরা হাই টেম্পারেচার করি, ঠিক আছে, হাই টেম্পারেচার মানে উচ্চ উষ্ণতায়, ঠিক আছে, যদি উচ্চ উষ্ণতায় করি, সাপোজ নিয়ার অ্যাবাউট 450 ডিগ্রি সেন্টিগ্রেড কাছাকাছি, ঠিক আছে, এরকম, তো উচ্চ উষ্ণতা লিখে দিলে মোটামুটি তোমরা অ্যালকেন থেকে নাইট্রো অ্যালকেন করে দেবে। ঠিক আছে, রুম টেম্পারেচারে বা নর্মাল টেম্পারেচারে হবে না। অ্যালকেন থেকে যখন আমরা নাইট্রো অ্যালকেন উৎপন্ন করবো বা নাইট্রেশন করবো অ্যালকেনের, তখন আমাদের কিন্তু টেম্পারেচারটা হাই টেম্পারেচার লাগবে। ঠিক আছে, এবং আমাদের নাইট্রেশনের জন্য কি লাগবে না, HNO3 বাষ্প, নাইট্রিক অ্যাসিড বাষ্প লাগবে। ঠিক আছে, তাহলে রিয়াকশানটা কী হবে না, আমাদের নাইট্রো অ্যালকেন তৈরি হবে, নাইট্রো অ্যালকেন। বোঝা গেল? এবার দেখো, সাপোজ কোনো একটা অ্যালকেন নিচে, একটা জেনারেল ফর্মুলা অ্যালকেন RH। ঠিক আছে, এবার HNO3 নেব, নাইট্রিক অ্যাসিড বাষ্প। এবার HNO3টা লিখবো কীভাবে, দেখো, HNO3 থেকে ওইচটা এদিকে লিখবো, OH। তাহলে HNO থেকে যদি OH চলে যায়, তাহলে থাকছে কি NO2, তাহলে NO2টা এখানে লিখলাম। দেখো, এটাই কিন্তু HNO3 পুরোটা। ঠিক আছে, জাস্ট একটু লেখার টাইপটা আলাদা। এবার এটা কি করবে, এটা তোমাদের অবশ্যই গাঢ় ফর্মে থাকবে, কনসেন্ট্রেট, এবং এখানে কি থাকবে, উচ্চ উষ্ণতা। ঠিক আছে, উচ্চ উষ্ণতা। তাহলে আমাদের কি হবে, এখান থেকে জল বেরিয়ে যাবে। ঠিক আছে, আর নাইট্রো অ্যালকেন আর NO2 উৎপন্ন হবে, কি বার হবে, জল বেরিয়ে আর NO2 বা নাইট্রো অ্যালকেন, এটাকে আমরা বলি নাইট্রো অ্যালকেন। ঠিক আছে, নাইট্রো আটটা অ্যালকেন। বোঝা গেল? যেমন তোমাদের দেখবে যে মিথেন আছে, মিথেন থেকে আমাদের নাইট্রো মিথেন তৈরি হবে। তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে একবার। তাহলে দেখো, আর একবার বলছি কি হয়, যখন আমরা অ্যালকেনে নাইট্রেশন করাবো, তাহলে অ্যালকেন অণুর যে কোনো হাইড্রোজেন পরমাণু, সাপোজ ধরো আমরা যদি মিথেন নিই, সেখানে একটা হাইড্রোজেন পরমাণু থাকে এক প্রকার, কিন্তু যদি আমরা একটু হায়ার অ্যালকেন নিই, প্রোপেন,
সেখানে কি থাকে 1 ডিগ্রি হাইড্রোজেন থাকতে পারে, 2 ডিগ্রি হাইড্রোজেন থাকতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে যে কোনো হাইড্রোজেন পরমাণু কিন্তু নাইট্রো গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। আবার কি হতে পারে, যেহেতু আমরা এখানে হাই টেম্পারেচার ইউজ করছি, তো সেখানে কার্বন কার্বন বন্ডটা ভেঙে গিয়েও নিম্নতর নাইট্রো অ্যালকেনও কিন্তু তৈরি করতে পারে, ঠিক আছে। দুটো এক্সাম্পল তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো এখানে মেকানিজমটা অত দরকার নেই, ঠিক আছে, তবুও চাইলে তোমরা দেখে নিতে পারো। সাপোজ ধরো আমরা যখন CH4 ইউজ করছি, মিথেন, সেটাকে আমরা ধরো CH3 হিসেবে লিখলাম। আর যেটা নাইট্রিক অ্যাসিড বাষ্প, সেটাকে আমরা কি হিসেবে লিখবো, OHNO2, তাই তো। জাস্ট এখানে আমরা লিখবো হাই টেম্পারেচার, উচ্চ উষ্ণতা। টেম্পারেচার তোমরা লিখতে পারো 400 থেকে 475-এর মধ্যে, যেটা আমরা ওখানে 450 দেখিয়েছিলাম, ঠিক আছে, 400 থেকে 475 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। তাহলে কি উৎপন্ন হবে, এখান থেকে আমাদের জল বেরিয়ে যাবে -H2O, আর উৎপন্ন হবে CH3NO2, CH3NO2, ঠিক আছে, নাইট্রো মিথেন। এবার দেখো তাহলে এখানে তো আমাদের সবকটা হাইড্রোজেন সেম হাইড্রোজেন ছিল। যদি হায়ার অ্যালকিন হতো, এটা তো লোয়ার অ্যালকিন, যদি হায়ার অ্যালকিন হতো, সাপোজ ধরো আমরা নিলাম প্রোপেন, কি নিব, প্রোপেন। প্রোপেন কি আছে, CH3, CH2, CH3। এবার দেখো এখানে কত প্রকার হাইড্রোজেন আছে, এখানে কিন্তু 2 প্রকার। এটা 1 ডিগ্রি হাইড্রোজেন, এটা 1 ডিগ্রি, কিন্তু এটা 2 ডিগ্রি হাইড্রোজেন। তাহলে আমাদের 1 ডিগ্রি হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে, 2 ডিগ্রি হাইড্রোজেনকেও কিন্তু প্রতিস্থাপিত করতে পারে। প্লাস যখন আমরা হাই টেম্পারেচার দেবো, তাহলে যে কোনো একটা কার্বন বন্ড, কার্বন কার্বন বন্ড কিন্তু এখানে ভাঙতে পারে, ঠিক আছে। তাহলে দেখো আমরা যখন এখানে HNO3 দেবো, HNO3, এবং সাথে উচ্চ উষ্ণতা লিখে দেবে, HNO3 বাষ্প আর উচ্চ উষ্ণতা, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই গাঢ় নিতে হবে। তাহলে দেখো প্রথমে যদি আমরা এই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপিত করি, তাহলে আমাদের কি উৎপন্ন হবে, CH3, CH2, CH3 থেকে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে CH2NO2, আর একটা জল হয়ে যাবে, ঠিক আছে। আর একটা কি হতে পারে, দেখো যদি 2 ডিগ্রি হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়, ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যে প্রোডাক্ট পাবো CH3, CH থেকে হবে CH, এখানে একটা হাইড্রোজেন থেকে একটা NO2 গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হলো, বন্ড CH3, তাই তো। তাহলে দেখো আমরা এখানে কিন্তু দুটো পেলাম। আর কি পেতে পারি, দেখো আরও পেতে পারি, যদি কার্বন কার্বন বন্ড রাপচার, যেহেতু এখানে উচ্চ উষ্ণতা, তাহলে কার্বন কার্বন বন্ডও কিন্তু ভাঙতে পারে হাই টেম্পারেচারে। সেক্ষেত্রে আমরা যদি এই বন্ডটা সাপোজ ভাঙি, যে কোনো একটা ভাঙলেই কোনো ব্যাপার নেই, তুমি এটা ভাঙতে পারো, এটা ভাঙতে পারো, তারপর ধরো আমি এটা ভাঙলাম, তাহলে এখানে কি তৈরি হবে, দেখো এখান এখান থেকে আমাদের CH3NO2 তৈরি হবে একটা। আর কি তৈরি হতে পারে, আর হতে পারে CH3CH2NO2, CH3CH2NO2, ঠিক আছে। তাহলে এখন আমরা মোট 1, 2, 3, 4টে প্রোডাক্ট পেলাম, ঠিক আছে। এবার যত যত আরও হাই অ্যালকেন নেবো, প্রোপেনের জায়গায় যখন N বিউটেন নেবো, N পেন্টেন নেবো, তখন কিন্তু এই প্রোডাক্টের সংখ্যা আরও বাড়তে থাকবে, বোঝা গেল। এবার যেহেতু দেখবে যখনই কোনো একটা রিয়াকশানে প্রোডাক্টের সংখ্যা যত বেশি হবে, তার ইল্ড, ঠিক আছে, তত কম হবে, এটা মনে রাখবে, ঠিক আছে। তাহলে আমরা যখন এরকম কোনো নাইট্রোমিথেন বা আইসো নাইট্রোমিথেন এরকম যখন উৎপন্ন করব, তখন কিন্তু এই যে রিয়াকশান, এই যে পদ্ধতি, এটা কিন্তু খুব একটা উপযোগী নয়, কারণ এদের পরিমাণ কিন্তু এখানে খুব কম উৎপন্ন হয়, ঠিক আছে। যেহেতু এবার নাইট্রেশনের এই রিয়াকশানের ক্রিয়াকৌশল ফ্রি রেডিক্যাল মেকানিজম, ঠিক আছে, সাহায্যে হয় মুক্তমূলক গঠনের মাধ্যমে, তাহলে এখানে দেখবে যে ক্ষেত্রে 3 ডিগ্রি মুক্তমূলক, 2 ডিগ্রি গ্রেটার 1 ডিগ্রি, ঠিক আছে, যেখানে 3 ডিগ্রি সেটা বেশি স্টেবল বা তার পরিমাণটা বেশি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, ঠিক আছে। তো আমরা যদি এটা দুটোর ক্ষেত্রে দেখি, তাহলে এটা ছিল 1 ডিগ্রি হাইড্রোজেন, এটা ছিল 2 ডিগ্রি, তাহলে এর পরিমাণটা কিন্তু অবশ্যই এর থেকে বেশি হবে, ঠিক আছে। আর এইগুলো কি উৎপন্ন বোঝা যাচ্ছে তো, দেখো আমি একটু দেখিয়ে দিই। যেটা HNO3 আমরা নিয়েছিলাম, এই বন্ডটা সুষম বিভাজন হয়ে OH রেডিক্যাল প্লাস NO2 রেডিক্যাল উৎপন্ন হয়, ঠিক আছে। এবার যে অ্যালকেনটা আসে, সেই অ্যালকেনটা কি করে,
এখান থেকে একটা আর রেডিক্যাল প্লাস H2O। এই যে আর রেডিক্যালটা উৎপন্ন হলো এটা আবার NO2 যে রেডিক্যালটা ছিল এর সাথে যুক্ত হয়ে আর NO2 মানে নাইট্রো অ্যালকেন। এইভাবে কিন্তু রিয়াকশনের মেকানিজমটা হয়, বোঝা গেল? এইভাবে কিন্তু হয় এবং এর সাহায্যেই কিন্তু এই যে CH3NO2 CH3CH2NO2 হয়। মানে এখানে যখন এই বন্ডটা ভাঙছে তখন একটা কী তৈরি হচ্ছে, তখন একটা CH3 রেডিক্যাল তৈরি হচ্ছে আর মিডিয়ামে প্রচুর পরিমাণে NO2 রেডিক্যাল আছে, তাহলে CH3 রেডিক্যাল আর NO2 রেডিক্যাল মানে CH3NO2। আবার এখানে একটা রেডিক্যাল তৈরি হলো CH3CH2 ডট, এখানে NO2 ডট, সেই NO2 ডট আর এই ডটটা মিলে CH3CH2NO2 কিন্তু তৈরি হলো, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের নাইট্রেশনের যে বিক্রিয়ার ক্রিয়া কৌশল, সেটা একটু সংক্ষেপে এটা দেখিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম এখানে যত বেশি হায়ার অ্যালকেন নেব তত আমাদের বেশি বেশি লোয়ার অ্যালকেন এবং বেশি প্রোডাক্ট তৈরি হবে, ঠিক আছে? যে ক্ষেত্রে CH3 মানে মিথেন নিয়েছিলাম সেখানে একটা প্রোডাক্ট, কিন্তু যে বিউটো নিলাম সেখানে দেখো 4টে প্রোডাক্ট তৈরি হলো, ঠিক আছে? এবং যেটা বড় ছিল সেটা ভেঙে ভেঙে ছোট ছোট অ্যালকেন, ঠিক আছে, লোয়ার অ্যালকেন, হায়ার অ্যালকেন থেকে লোয়ার অ্যালকেন তৈরি হবে। তাহলে এটা গেল আমাদের নাইট্রেশন। এবার আমরা আসবো সালফোনেশন, ঠিক আছে? সবাই হেডিং দাও সালফোনেশন। এবার আমরা পড়ব সালফোনেশন। দেখো সালফোনেশনে কি হবে, আমরা একটা অ্যালকেন নেব, নিয়ে আমরা সেখানে ধূমায়মান H2SO4 দেবো, ঠিক আছে? ধূমায়মান H2SO4, এটাকে আমরা বলি ফিউমিং H2SO4, বা এটাকে ওলিয়ামও থাকতে পারে, ওলিয়াম, এটাকে আমরা H2S2O7 বলি, ওলিয়াম H2S2O7, বা এটা এই ফর্মেও থাকতে পারে SO3 প্লাস H2SO4, ঠিক আছে? যেটাই দেওয়া থাক। এবং অ্যালকেন যখনই রিয়াকশন করবে সেটা অবশ্যই কী হবে, উচ্চ উষ্ণতা, ঠিক আছে? নর্মাল টেম্পারেচার কিন্তু অ্যালকেন রিয়াকশন করে না, এটা মনে রাখবে, উচ্চ উষ্ণতায়, ঠিক আছে? এবং এই টেম্পারেচারটা তোমার মোটামুটি ওই 400 ডিগ্রি সেন্টিগ্রেডে বা 450 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি হতে পারে, ঠিক আছে? 400। এবার দেখো অ্যালকেন থেকে কি হবে, অ্যালকেন সালফোনিক অ্যাসিড, অ্যালকেন সালফোনিক অ্যাসিড, এটাও তোমার কিন্তু সেই সেম মুক্তমূলক গঠনের মাধ্যমে বিক্রিয়ার ক্রিয়া কৌশলটা ঘটে, ঠিক আছে? কিন্তু এখানে একটা জিনিস, যে এখানে লোয়ার মেম্বার মানে অ্যালকেনের লোয়ার মেম্বারের তুলনায় হায়ার মেম্বার, ঠিক আছে, ভালো প্রোডাক্ট দেয়, ঠিক আছে, বা রিয়াকশনটা ভালো শো করে। দেখো আমরা এখানে সাপোজ একটা অ্যালকেন নিচ্ছি, হায়ার অ্যালকেন, ঠিক আছে, যেখানে কার্বনের সংখ্যা অনেক বেশি, সাপোজ ধরো সেটা 6টা কার্বন সংখ্যক অ্যালকেন, 6টা কার্বন সংখ্যক C6, তাহলে হবে 6 × 12 = 14, ঠিক আছে? এন হেক্সেন, যার নাম, এর নাম কি বলবো, হেক্সেন বা এন হেক্সেন, এটা একটা হায়ার অ্যালকেন, খুব ভালো শো করবে, ঠিক আছে? তো আমি একটা নর্মাল রিয়াকশন আগে দেখিয়ে দিই। প্রথমে আমরা একটা অ্যালকেন নেব, তারপরে আমরা কি নেব, ধূমায়মান H2SO4, কিন্তু H2SO4টা আবার একটা লিখবো কী হবে না, HOH, আর বাকি থাকছে তাহলে কি দেখো, একটা OH চলে গেল, তাহলে থাকছে SO3H, SO3H, এবং এটা উচ্চ উষ্ণতা, ঠিক আছে? তাহলে এখান থেকে কী হবে, এখান থেকেও আমাদের কিন্তু জল বেরিয়ে যাবে, ঠিক আছে? জল বেরিয়ে যাবে, আর কি উৎপন্ন হবে, অ্যালকেন সালফোনিক অ্যাসিড, আর SO3H, ঠিক আছে? এটার নাম অ্যালকেন সালফোনিক অ্যাসিড, ঠিক আছে? এটা ছিল একটা জেনারেল রিয়াকশন। ওই যেটা আমরা হেক্সেনের কথা বলছিলাম, এন হেক্সেনের কথা, তাহলে এটা একটু মুছে দিচ্ছি, ঠিক আছে? এটা সবাই দেখে নাও। তাহলে এন হেক্সেন যদি আমরা নিই, C6H14, কি করব আমরা এখানে, এটাকে আমরা C6H13 আর একটা H হিসেবে লিখছি, আর H2SO4টাকে কীভাবে লিখব, OH SO3H, এখানে হাই টেম্পারেচার, ঠিক আছে? হাই টেম্পারেচার দিলাম, তাহলে কি উৎপন্ন হবে আমাদের, এখান থেকে জল বেরিয়ে যাবে,
আর তৈরি হবে C6H13SO3H। বুঝে গেল? এখানে আমরা আর বিক্রিয়ার ক্রিয়া কৌশলটা দেখালাম না, এটাও তোমার মুক্তমূলক ক্রিয়া কৌশলে কিন্তু ঘটে, যেখানে তোমরা জানো যে তিনটে স্টেপে রিয়াকশনটা ঘটে। প্রথমে স্টেপ যেটা হয় সেটা শৃঙ্খলের সূচনা, দ্বিতীয় স্টেপে শৃঙ্খলের বিস্তার, এবং একদম লাস্ট স্টেপে কি হয়, শৃঙ্খলের পরিসমাপ্তি। ঠিক আছে, ইনিশিয়েশন, তারপরে প্রোপাগেশন, তারপর টার্মিনেশন। ঠিক আছে, তো এই গেল আমাদের সালফোনেশন। কিন্তু সালফোনেশনের ক্ষেত্রে একটা কথা বলে দিই, হ্যাঁ, এর ক্ষেত্রে আমাদের 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি এই অর্ডারে কিন্তু মেনটেন হবে। ঠিক আছে, আর একটা যেটা কথা আমরা দেখছিলাম নাইট্রেশনের ক্ষেত্রে কার্বন কার্বন বন্ডটা ব্রেক হচ্ছিল, তাই তো, যেহেতু হাই টেম্পারেচার ছিল। কিন্তু সালফোনেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সালফার সালফার বন্ড কিন্তু হয় না। ঠিক আছে, জাস্ট এখানে সাবস্টিটিউশন হবে, বন্ড ব্রেকিং হবে না। ঠিক আছে, সালফোনেশনের ক্ষেত্রে। তাহলে কি বললাম, যে সালফোনেশনের ক্ষেত্রে কোনো বন্ড ব্রেকিং হয় না। ঠিক আছে, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে আমাদের তাপ বিভাজন, বা যেটাকে আমরা ক্র্যাকিং বলি। ঠিক আছে, তাপ বিভাজন, বা যেটাকে আমরা ক্র্যাকিং, ক্র্যাকিং তোমরা নিশ্চয়ই আগে কিন্তু পড়েছো। ঠিক আছে, ক্র্যাকিং। দেখো, তাপ বিভাজন বা ক্র্যাকিংয়ে আমি মনে করে দেখো, তোমরা বলেছিলাম যে শুধুমাত্র তাপের প্রভাবে বা তাপ এবং অনুঘটক দুটো সম্মিলিতভাবে যে দীর্ঘ শৃঙ্খল বিশিষ্ট হাইড্রোকার্বন ছিল, সেগুলোকে আমরা কি করব, ভাঙবো, ভেঙে লোয়ার অ্যালকেনে তৈরি করব। ঠিক আছে, হায়ার অ্যালকেন থেকে লোয়ার অ্যালকেনে পরিণত করব, সেটাকে কিন্তু আমরা ক্র্যাকিং বলে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি হবে, আমরা হিট দেব, বন্ডগুলো ব্রেক হবে। ঠিক আছে, সেটা কি হবে, অবশ্যই কোনো একটা সুইটেবল ক্যাটালিস্ট বা অনুঘটকের উপস্থিতিতে। ঠিক আছে, এবং যেটা একটা ফিক্স আছে, মানে কার্বন কার্বন বন্ড ভাঙার জন্য একরকম ক্যাটালিস্ট দরকার, আর কার্বন হাইড্রোজেনের জন্য একরকম দরকার। ঠিক আছে, একটু জেনে রাখো, এগুলো অতটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, এগুলো তোমাদের বইতে অতটা ডিটেলসে দেওয়াও নেই। ঠিক আছে, এখানে কি হয়, অ্যালুমিনিয়াম, জিঙ্ক এবং সিলিকা, এই যে তিনটে আছে, এদের অক্সাইড দেওয়া হয়। ঠিক আছে, সাপোজ ধরো অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, ঠিক আছে, ZnO জিঙ্ক অক্সাইড, এদের অক্সাইড থাকে, কার্বন কার্বন, তখন কার্বন কার্বন বন্ডটা ভাঙবে। কিন্তু যখন ক্রোমিয়াম, ভ্যানাডিয়াম, মলিবডিনাম, এদের অক্সাইডগুলো থাকবে, তখনই কিন্তু আমাদের কার্বন হাইড্রোজেন বন্ডটা ভাঙবে। ঠিক আছে, দেখো একটা দেখিয়ে দিই এক্সাম্পল। সাপোজ ধরো কোনো একটা আমরা বিউটেন নিলাম। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি বললাম, না এখানে আমরা হাই টেম্পারেচারে হায়ার অ্যালকেন যারা আছে, মানে বেশি কার্বন সংখ্যাযুক্ত অ্যালকেন, মানে অনুঘটকের উপস্থিতিতে তাদের বন্ডগুলোকে ভাঙবো। ঠিক আছে, এবং তাদের থেকে লোয়ার অ্যালকেন, হায়ার অ্যালকেন থেকে লোয়ার অ্যালকেন তৈরি করব, সেটাকে কিন্তু বলা হয় তাপ বিভাজন বা ক্র্যাকিং। আমরা একটা বিউটেন নিচ্ছি। ঠিক আছে, CH3 CH2, বা প্রোপেন নিই CH3। ঠিক আছে, যেটা খুশি। এখানে দেখো আমরা আচ্ছা, বিউটেন নিচ্ছি, CH2 CH3 নিলাম, এটাকে একটা হাই টেম্পারেচার দিলাম, এখানে উচ্চ উষ্ণতা লিখে রাখলাম, উচ্চ উষ্ণতা ওই 400 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এবার যখন দেখবো আমরা এখানে Al2O3 দিলাম, সাপোজ অ্যালুমিনিয়াম অক্সাইড, তখন কি বললাম, কার্বন কার্বন বন্ড ব্রেক হবে। ঠিক আছে, সাপোজ ধরো আমরা এই বন্ডটা ব্রেক করলাম, তাহলে আমাদের কি তৈরি হবে, একটা তৈরি হবে CH3 ডট তৈরি হলো একটা। ঠিক আছে, আর একটা CH2 CH2 CH3 ডট, এটা তৈরি হবে। এবার দেখো এখানে কি হয়, যে কার্বনের রেডিকেল আছে তার পাশের কার্বনের যে হাইড্রোজেন আছে, সেখান থেকে একটা হাইড্রোজেন শিফট হয়। ঠিক আছে, হাইড্রোজেন শিফট হয়, বা এইচ রেডিকেল শিফট হয়ে কি করে, এখান থেকে তৈরি করে CH4 একটা অ্যালকেন। তারপরে কি হবে, এখানে দেখো CH4 ডট তো ছিল, একটা CH ডট তৈরি হবে, CH3, আর এই ডট আর এই ডট মিলে এখানে একটা অ্যালকিন তৈরি করবে, CH2 ডবল বন্ড CH বন্ড CH3। ঠিক আছে, তাহলে আমাদের একটা অ্যালকেন পেলাম, সাথে একটা অ্যালকিন কিন্তু পেলাম। ঠিক আছে, এবার যদি এখানে আমরা সাপোজ ক্রোমিয়াম অক্সাইড দিতাম, তখন যে কোনো একটা কার্বন হাইড্রোজেন ভাঙতো। ঠিক আছে, একটা দেখিয়ে দিই। সাপোজ বলেছিলাম ক্রোমিয়ামের অক্সাইড Cr2O3 সাপোজ, বা আমরা এখানে মোলিবডিনাম অক্সাইড পেতাম। ঠিক আছে, যে কোনো একটা নিলাম আমরা, ক্রোমিয়াম, ভ্যানাডিয়াম, মোলিবডিনাম, যে কোনো একটা।
ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি হয়েছিল, কার্বন কার্বন বন্ডটাকে ভেঙেছিলাম, এখানে আমরা কি হবে, কার্বন আর হাইড্রোজেন বন্ড ব্রেকিং হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখান থেকে সিএইচ, ধরো CH3 আছে, তো আমি এটাকে CH2H এরকম আমি লিখতে পারি, আর এটা CH2 হচ্ছে তাহলে CHH এভাবে লিখতে পারি। তাহলে এই বন্ডটা ব্রেক হবে, হয়ে কি তৈরি হবে দেখো, এখান থেকে CH2 ডট বন্ড CH ডট বন্ড CH2 CH3, আর এখান থেকে যে দুটো H ডট বার হবে, মানে এটা হোমোলিসিস হবে। ঠিক আছে, সমযোজী বন্ধনের সুষম বিভাজন, এখান থেকে এখানে আসবে, এটাও এখান থেকে এখানে যাবে, এটা এখান থেকে এখানে আসবে। তাহলে এই যে দুটো H ডট বার হলো এখান থেকে, এরা দুজনে মিলে হাইড্রোজেন তৈরি করবে, আবার এই দুটো বন্ড মিলে কি করবে, অ্যালকিন তৈরি করবে। তাহলে CH2 ডবল বন্ড CH বন্ড CH2, আচ্ছা এটা CH3 ছিল, বন্ড CH3। ঠিক আছে, এই হচ্ছে আমাদের তাপ বিভাজন বা ক্র্যাকিং পদ্ধতি। এবার আমরা পড়ব ডিহাইড্রোজিনেশন। সবাই হেডিং দাও, ডিহাইড্রোজিনেশন। ঠিক আছে, ডিহাইড্রোজিনেশন দ্বারা আমরা কি করব, অ্যালকেন থেকে অ্যালকিন, তাহলে সবাই হেডিং দেবে ডিহাইড্রোজেনেশন, মানে এখান থেকে হাইড্রোজেন অণুর অপসারণ হবে। সাপোজ ধরো আমরা একটা অ্যালকেন নিচ্ছি, ইথেন CH3, তাহলে এখান থেকে কি হবে, একটা হাইড্রোজেন অণু বার হবে, সাথে একটা অ্যালকিন তৈরি হবে। তাই তো, দেখো এখান থেকে একটা এইচ, এখান থেকে একটা এইচ, দুটো থেকে এইচ মিলে হাইড্রোজেন বেরিয়ে গেল, আর একটা রেডিক্যাল মিলে ডবল বন্ড তৈরি, অ্যালকিন তৈরি হলো। ঠিক আছে, তাহলে আমাদের অ্যালকেন থেকে অ্যালকিন তৈরি হলো ডিহাইড্রোজেনেশনের মাধ্যমে। কিন্তু এটা কি হবে, এটাও আমাদের হবে উচ্চ উষ্ণতায়। ঠিক আছে, উচ্চ উষ্ণতা কেমন, 500 থেকে 750 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এবং অনুঘটক হিসেবে আমরা কি ইউজ করব, ক্রোমিয়াম অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড। ক্রোমিয়াম অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইডের প্রেজেন্সে 500 থেকে 750 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আমরা অ্যালকেন থেকে হাইড্রোজেন অণুর অপসারণ ঘটিয়ে আমরা অ্যালকিনে পরিণত করব। এটাই হচ্ছে আমাদের ডিহাইড্রোজিনেশন। ঠিক আছে, এর মেকানিজমটা আমরা দেখালাম না, যে কোনো জায়গা থেকে দেখবে যখন অ্যালকেন দিল, সেই অ্যালকেন থেকে তোমরা যে কোনো দুটো কার্বন থেকে পাশাপাশি হাইড্রোজেন অণু বার করে দেবে এবং সেটা ডবল বন্ড করে দিয়ে অ্যালকিন তৈরি করবে। ঠিক আছে, এবং এখানে শর্তটা কি না, আমাদের ক্রোমিয়াম অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড অনুঘটক ইউজ করতে হবে এবং টেম্পারেচারটা 500 থেকে 750 বা 700 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি রাখতে হবে। ঠিক আছে, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যারোম্যাটাইজেশন। ঠিক আছে, তাহলে আমরা মুছে দিলাম এটা, অ্যারোম্যাটাইজেশন। অ্যারোম্যাটাইজেশন, দেখো তোমাদের এখানে আমি সমস্ত বিক্রিয়ার ক্রিয়া কৌশলগুলো এই জন্য দেখাচ্ছি না, কারণ এগুলো ইম্পর্টেন্ট না তোমাদের জন্য অত। ঠিক আছে, সেই জন্য দেখাচ্ছি না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দিচ্ছি। ঠিক আছে, যেগুলো ইম্পর্টেন্ট নয় সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি না। দেখো এখানে আমরা কি করব, আমরা এখানে হায়ার অ্যালকেন নেব। ঠিক আছে, হায়ার অ্যালকেন বলতে কি, কার্বন সংখ্যা মিনিমাম 6 থেকে ম্যাক্সিমাম 10। ঠিক আছে, কার্বনের সংখ্যা, তাহলে আমরা হায়ার অ্যালকেন নেব, অবশ্যই এটা অ্যালিফ্যাটিক অ্যালকেন হবে। ঠিক আছে, অ্যালিফ্যাটিক অ্যালকেন, অ্যালিফ্যাটিক হতে হবে। ঠিক আছে, অ্যালিফ্যাটিক অ্যালকেন, এবং অবশ্যই 6 থেকে 10 কার্বন সংখ্যাযুক্ত। এটা কি দেখো, প্লাটিনাম প্যালাডিয়াম বা নিকেল অনুঘটকের উপস্থিতিতে এবং উচ্চ উষ্ণতায়, প্রত্যেক ক্ষেত্রে তোমরা দেখছো যে আমরা কিন্তু হাই টেম্পারেচার ইউজ করছি। ঠিক আছে, উচ্চ উষ্ণতা 400 থেকে 600 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। ঠিক আছে, তোমরা এটা 500 ডিগ্রি সেন্টিগ্রেড হলে কিন্তু লিখতে পারো, নিয়ার অ্যাবাউট 500 ডিগ্রি। ঠিক আছে, কিন্তু এটা 400 থেকে 600 মধ্যে হলে চলবে, রিয়াকশনটা কিন্তু হবে। তাহলে কি হবে, আমরা প্লাটিনাম প্যালাডিয়াম বা নিকেল অনুঘটকের উপস্থিতিতে এবং উচ্চ উষ্ণতায় 6 বা তার বেশি, এবং সেটা 10 পর্যন্ত হলে খুব ভালো হবে, কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকেনকে আমরা কি করব না, বেনজিন বা অ্যালকিন বেনজিন, মানে আমরা অ্যারোমেটিক রিং তৈরি করব। কি করব, বেনজিন রিং বা অ্যালকিল
বেনজিন, ঠিক আছে। বেনজিন, বেনজিন বা অ্যালকিল বেনজিন, অ্যালকিল বেনজিন, মানে এটা অ্যালিফ্যাটিক থেকে অ্যারোমেটিকে কিন্তু পরিণত হবে, ঠিক আছে, সেটা হচ্ছে অ্যারোমেটাইজেশন। দেখো আমরা 6 কার্বন পর্যন্ত মেনে নিই, ঠিক আছে। সাপোজ তাহলে আমরা এনহেক্সেনে নিই, 6টা কার্বন আমরা কিভাবে লিখবো দেখো, আমরা এভাবে লিখি 1 2 3 4 5 6, ঠিক আছে। 1 2 3 4 5 6, ঠিক আছে। এটা আমাদের কি না, এটা আমাদের এন হেক্সেন হলো, বুঝেছে, এটা আমাদের এন হেক্সেন হলো। এবার এখানে কি আছে দেখো, এখানে আছে আমাদের CH3 আছে, এখানে আমাদের CH3 আছে, আর বাদ বাকিগুলো দেখো সব কটা কার্বনে কি আছে, CH2 আছে প্রত্যেকটা, ঠিক আছে, প্রত্যেকটা আমাদের CH2 দেখবে, কারণ এখানে দেখো একটা হাত দুটো হাত, তাহলে কার্বনের মোট 4টে হাত, তাহলে বাদ বাকি দুটো হাইড্রোজেন প্রত্যেকটাতে তাই, কিন্তু এখানে শুধু একটা হাত আছে, তাহলে বাদ বাকি 3টে হাইড্রোজেন, এখানেও 3টে হাইড্রোজেন। এবার এখান থেকে কি হবে দেখো, এখান থেকে দুটো এইচ ডট বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে আমাদের হাইড্রোজেন ছাড়বে, ঠিক আছে, এবং এখানে একটা CH2 ডট আর CH2 ডট উৎপন্ন হবে, ঠিক আছে। প্যালাটিনাম বা প্যালাডিয়াম অনুঘটকের উপস্থিতিতে 400 থেকে 600-র মধ্যে, ঠিক আছে, 400 থেকে 600 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে, তাহলে আমাদের কি হবে, এখান থেকে দুটো হাইড্রোজেন বাড়িয়ে যাবে, H2 বার হবে, ঠিক আছে, দুটো ডট বেরিয়ে গিয়ে তাহলে আমাদের কি তৈরি হবে, এখান থেকে দেখো CH2 ডট CH2 ডট, এই দুটো ডট মিলে আবার একটা বন্ড তৈরি করবে, বন্ড তৈরি করে আমি একেবারে এখান থেকে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে একটা বন্ড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের এটা হলো এন হেক্সেন, ঠিক আছে, সাইক্লোহেক্সেন, এন হেক্সেন থেকে সাইক্লোহেক্সেন হয়ে গেল। এইবারে দেখো এখান থেকে কি হবে, প্রত্যেকটা থেকে একটা করে হাইড্রোজেন এখান থেকে বার হবে, ঠিক আছে, এখান থেকে একটা ইজট, এখান থেকে একটা ইজট, এখান থেকে একটা ইজট, এখান থেকে একটা ইজট, ঠিক আছে, বেরিয়ে আমাদের এখান থেকে 3টে অণু হাইড্রোজেন বার হবে, এবং প্রত্যেকটা যেখান থেকে ইজট বার হবে সেখানে এখানে একটা ডবল বন্ড তৈরি হবে, এবং আমাদের তৈরি হবে কি, বেনজিন, বুঝে গেল। তাহলে প্রথমে আমাদের কি ছিল, প্রথমে একটা অ্যালিফ্যাটিক ছিল, তাই তো, অ্যালিফ্যাটিক কি ছিল, এন হেক্সেন, সেখান থেকে আমাদের কি হলো সাইক্লোহেক্সেন, তারপর থেকে আমাদের হলো বেনজিন, ঠিক আছে, মানে আমাদের অ্যালিফ্যাটিক থেকে অ্যারোমেটিকে পরিণত হলো। তাহলে বেনজিন রিংটা কিভাবে তৈরি হলো বোঝা গেল। কি বললাম, এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে এখান থেকে একটা রেডিকাল, এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে এখান থেকে একটা রেডিকাল হবে, ঠিক আছে। তাহলে আবার এই কারণটা বাকি আছে, তাহলে এই কারণ থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে এখানে একটা রেডিকাল, এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে এখান থেকে একটা রেডিকাল, তাহলে বাকি আছে কোনটা, এখান থেকে একটা হাইড্রোজেন বার হবে, এখানে একটা রেডিকাল তৈরি হবে, এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা রেডিকাল, তাহলে এই রেডিকাল মিলে কি করবে, প্রত্যেকটা আবার একটা করে ডবল বন্ড তৈরি করবে, ঠিক আছে। তাহলে এখানে একটা ডবল বন্ড হয়েছে, এখান থেকে একটা ডবল বন্ড, আর এখানে একটা ডবল বন্ড, ঠিক আছে, এইভাবে কিন্তু তৈরি হয়েছে। এবার এটা যখন আমরা এন হেক্সেন নিয়েছিলাম, যদি আমরা এন হেপ্টেন নিতাম 7টা কার্বন, তাহলে দেখো কি হতো, সাপোজ আমি এটা এখান থেকে মুছে দিচ্ছি, তাহলে এটা CH2, এখানে CH3, আর এখানে একটা বন্ড এখানে বাজিলাম, দেখো কটা কার্বন হলো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, তাহলে এটা হয়ে যেত তখন CH2, এটা CH3, এটাও CH3, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে একটা হাইড্রোজেন আর এখান থেকে একটা হাইড্রোজেন বার হয়ে গিয়ে এখানে একটা বন্ড তৈরি হয়ে যেত, তাই তো, তাহলে কি হতো, আমাদের এখানটায় আমাদের মিথাইল সাইক্লোহেক্সেন তৈরি হতো, তারপরে আবার হয়ে আমাদের মিথাইল বেনজিন বা যেটাকে আমরা টলুইন বলি, এটা কিন্তু তৈরি হতো, বুঝা গেল। এটাকে তোমাদের ভেঙে তোমরা নাও দেখাতে পারো, ডাইরেক্ট এখান থেকে কিন্তু তোমরা এখানে দেখাতে পারো, এর যে আমরা মিথাইল সাইক্লোহেক্সেন যেটা দেখালাম বা সাইক্লোহেক্সেন বেনজিনের আগে, সেটা তোমরা না দেখে তোমরা কিন্তু ডাইরেক্ট একটা লিখবে, এটা থেকে ডাইরেক্ট অ্যারোমেটিক, অ্যারোমেটিক থেকে ডাইরেক্ট অ্যারোমেটিক কিন্তু দেখাতে পারো, ঠিক আছে। এটার নাম হচ্ছে অ্যালকিল বেনজিন, কারণ এখানে একটা অ্যালকিল গ্রুপ আছে না, CH3 গ্রুপ, এই যে CH3 গ্রুপটা এখানে আছে, এটা অ্যালকিল, তাই আমি এখানে জন্য বলেছিলাম যে বেনজিন হতে পারে বা অ্যালকিল বেনজিন, এটা CH3 না হয়ে হতে পারে CH2 CH3, ইথাইল বেনজিন, এটা যেমন মিথাইল বেনজিন, এটা এটা হতে পারে ইথাইল বেনজিন, মানে যে কোনো একটা অ্যালকিন বেনজিন বা বেনজিন, আমাদের দেখতে হবে অ্যালিফ্যাটিক থেকে অ্যারোমেটিক হচ্ছে কিনা, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের অ্যারোমেটাইজেশন। এখানে আমাদের অ্যালকিনের রাসায়নিক ধর্ম বা অ্যালকিনের ধর্ম যা ছিল মোটামুটি কমপ্লিট হয়ে গেল তোমাদের 11 সিলেবাসে যা আছে।
এইবার দেখো আমরা অ্যালকেনের ব্যবহার বা হাইড্রোকার্বনের ব্যবহার করব। দেখো হাইড্রোকার্বনের ব্যবহারে আমরা কি প্রাকৃতিক গ্যাস যেটার প্রধান উপাদান হচ্ছে মিথেন, সেটা কি আমরা জ্বালানি কাজে ইউজ করি। হাইড্রোকার্বনগুলো মূলত কি জ্বালানি রূপে কিন্তু ইউজ করা, ঠিক আছে, জ্বালানি রূপে। যার মধ্যে হচ্ছে আমাদের সবার প্রথমে ন্যাচারাল গ্যাস, ঠিক আছে, প্রাকৃতিক গ্যাস যার প্রধান উপাদান কি মিথেন 90%, ঠিক আছে, মিথেন এটা ভালো জ্বালানি। আরও কি আছে, আরও আছে সিএনজি আছে, কমপ্রেস ন্যাচারাল গ্যাস, যেগুলো আমাদের এখন বিভিন্ন অটো গাড়ি বলো বা বিভিন্ন ট্যাক্সি ছোট বিভিন্ন মারুতি বলো, যেখানে কিন্তু আমাদের সিএনজি ইউজ করা হয়, ঠিক আছে, সিএনজি। তারপরে এলএনজি আছে, এলএনজিও কিন্তু আমাদের জ্বালানি কাজে ইউজ করা হয়। লিকুইফাইড নাইট্রোজেন গ্যাস, এটা ছিল কমপ্রেসড। দেখো এটা হচ্ছে আমাদের উচ্চ চাপে রাখা হয়, প্রাকৃতিক গ্যাসটাকে উচ্চ চাপে সিলিন্ডারে রাখা হয়, সেই জন্য কমপ্রেস ন্যাচারাল গ্যাস। এটা লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, এটাও প্রাকৃতিক গ্যাস কিন্তু এটা তরলীকৃত, ঠিক আছে, এটাও কিন্তু জ্বালানি রূপে ইউজ করা হয়। আর একটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, ঠিক আছে। এবার লিকুইফাইড যে পেট্রোলিয়াম গ্যাস আছে, এদের এই যে তিনটে পড়লাম, এটা ছিল শুধু ন্যাচারাল, এটা কমপ্রেস ন্যাচারাল, এটা হচ্ছে লিকুইফাইড ন্যাচারাল। এদের প্রত্যেকের প্রধান উপাদান হচ্ছে মিথেন, ঠিক আছে। এবং এটা জ্বালানি কাজে, এটা আমাদের বিভিন্ন গাড়ি চালানোর কাজে ইউজ করা হয়, ছোট ছোট গাড়ি, ঠিক আছে। আর এটাও তোমাদের জ্বালানি কাজে ইউজ করা হয়। এলপিজিটা হচ্ছে আমাদের রান্না বান্নার কাজে ইউজ করা হয়, ঠিক আছে, এটাও জ্বালানি অবশ্যই, ঠিক আছে। দেখো এখানে যে মেন বা প্রধান উপাদান সেটা হচ্ছে এন বিউটেন বা আইসোবিউটেন, ঠিক আছে। এন বিউটেন এটা তোমাকে আমরা প্রথমেই বলেছিলাম একদিন, এন বিউটেন বা আইসো বিউটেন, ঠিক আছে, এলপিজির প্রধান উপাদান। এটা রান্না কাজে কিন্তু মেনলি ইউজ করা হয় বাড়িতে। তাহলে এই ছিল আমাদের জ্বালানি রূপে হাইড্রোকার্বনের ব্যবহার। আর হাইড্রোকার্বনের যত ছিল আমাদের হচ্ছে প্রপার্টিস বা ধর্ম বলো, সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। নেক্সট দিন আমরা যেটা পড়বো বিভিন্ন অ্যালকেনের, ঠিক আছে, বিভিন্ন অ্যালকেন মানে মিথেন আর ইথেন আছে তোমাদের সিলেবাসে মেইনলি হয় প্রবাবলি, ঠিক আছে, সেই নিয়ে আলোচনা করব। কিন্তু তোমরা মিথেন আর ইথেনের অলরেডি বিভিন্ন প্রস্তুতি তো শিখে গেছো, ঠিক আছে, কিছু কিছু বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াও তোমরা জেনে গেছো। জাস্ট যেগুলো অল্প একটু বাকি আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত থাকছে। অল দ্য ভেরি বেস্ট।